বীরবলের হাসির গল্প। উপস্থিত বুদ্ধি। একদিন বাদশাহ আকবর প্রশ্ন করলেন, আচ্ছা বীরবল, হঠাৎ বিপদের সময় আকবর কোন অস্ত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে বলো তো? অত্যন্ত জরুরি তার প্রয়োজন। বীরবল জবাব দিলেন, বাদশাহ পছন্দ করেন না কেউ তার শোবার ঘরে এসে ঢোকে। সম্রাট বললেন, তিনি চটে উঠলেন, আমাদের কাছে বহু সাংঘাতিক অস্ত্র আছে, কেন এসেছো এখানে এমন অসময়ে? উপস্থিত বুদ্ধির দাম কতটুকু? যাও যাও, এখনই এখান থেকে চলে যাও। আমার বিশ্বাসী এই মালিক, বীরবল বিপদের সময় উপস্থিত বুদ্ধিটাই হলো সর্বশ্রেষ্ঠ অস্ত্র। খুব জরুরি কাজে এসেছি, বুদ্ধি ছাড়া কোনো কাজই সফল হয় না সম্রাট। এই সময় আপনি এমন কালকেই পরীক্ষা করবে হুজুর। না, তিনি তাঁর রাজধানীর একটি সংকীর্ণ পথে তোমার সঙ্গে এক দুর্গম পাগলা হাতিকে ছেড়ে দিলেন। একটি কথাও আমি বীরবলকে ডেকে বললেন, যাও এই পথ দিয়ে তোমাকে বাড়ি আজ এখানে কোনো মতেই তোমার সঙ্গে আলোচনা হতে পারে না, তবেই বুঝবো তোমার গতকালের কথাই কাজ আছে। বীরবল তো ভয়ে তখন আমি এখন মন স্থির করতে পারবো না। হুজুরের আদেশ অমান্য করলেও তো গর্দানটি যাবে, এখান থেকে যাও, এদিকেও রক্ষা নেই। এত বলার এবার বুঝি বীরবল দাঁড়িয়ে পাগলা হাতির পায়ের তলায় বললেন, যাও, প্রাণটা দিতেই হবে। একটি বীরবল সেই গলির মধ্যে ঢুকে হনহন করে হাঁটতে লাগলেন। বীরবল বললেন, ওদিক থেকে তখন সেই পাগলা হাতি ছুটে আসছে গর্জন করতে করতে। আপনি চুপ করে শুনলেই আমার কাজ হবে, পালানো তো চলবে না। আর একটি মুহূর্ত শ্রোতা, ওই এসে পড়ল। সম্রাট এবার আনন্দে আর রক্ষে নেই, গেল খাঁটি হিসাব নিকাশ। হঠাৎ বীরবলের চোখে দিল্লি শহরে গলির একবার বড় শুয়ে আছে এক মস্ত বড় দিবারাত্র ইঁদুরের। বীরবল চোখের পলকে একেবারে সেই কুকুরটার পিছনের পা দুটো ধরে একবারকে ছুঁড়ে দিলেন। হাতি সংখ্যক ইঁদুর দিল্লিতে বাস করে, ছিটকে গিয়ে আঁকড়ে ধরল হাতির সুর। কে এই হিসাব এবং এমন কামড়ে দিল তাকে যে হাতিটা যন্ত্রণায় চিৎকার করতে করতে পালাতে লাগলো, যেদিকে এসেছিল হিসাব দিতে পারলেন না। সেই সুযোগে বীরবল হাতির নজর এড়িয়ে তৎক্ষণাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলেন। আর ইঁদুরের হিসাব দিতে সম্রাটের কানে পৌঁছল এই বীরবল খুব নিশ্চিত মৃত্যুর হাত থেকে বীরবলের এই আত্মরক্ষা। বীরবল এসে সেলাম ঠুকে দাঁড়ালেন। পরাজিত সম্রাট বীরবলকে তাঁর বিচক্ষণ বুদ্ধির প্রত্যক্ষ প্রমাণদানের জন্য বহু পারিতোষিক দিতে ভুল করলেন। অনেক আগে থেকেই করে রেখেছি সম্রাট, পাপের আপনি ডাকবেন বলেই আমি করে রেখেছি। বীরবল মানুষ বিস্ময়ে সম্রাট বললেন, অন্যান্য মন্ত্রী যারা আছে তাদের চেয়ে বীরবল হল 10,50,000। সম্রাট সেই কারণে বীরবলের উপর সাম্রাজ্যের অনেক বড় বড় কাজ দিয়ে নিশ্চিন্ত। কেমন করে হিসেব নিলে? বীরবলের মতো যদি কম বেশি হয় তাহলে কিন্তু তোমার গর্দান। যেমনি বিশ্বাসী তেমনি ন্যায়নিষ্ঠই পারে জ্ঞানী ও সৎ লোক। যদি বেশি হয় তার জন্য সম্রাট বীরবল বাইরে থেকে ওদেশি করতেন না, যে কোনো কাজ করার আগে পরামর্শ করে ভালো মন্দ বিচার করে কম হয় বুঝতে হবে বীরবল গিয়েছে বিদেশে জমি জায়গা বেশি বাড়াতে পাল্লাদ করতে কোন রকমের। সম্রাট আনন্দে হেসে বললেন, ঠিক কথা বলেছ। পরীক্ষা করেও বীরবল যারা বীরবলকে অপদস্থ করবার জন্য বলেছিলেন, সম্রাট এই সমস্ত গুণ দেখে বীরবলের জন্য কিছু করা দরকার বলে মনে করলেন। এবার নিশ্চয়ই হার মানবে। বীরবলের দিকটা একটু একদিন সম্রাট বেশ হাসি মুখে বীরবলকে কাছে ডেকে বললেন, সন্তান সন্ততি তোমাকে একটা কথা বলবো বলেও সময় করতে পারছি না। সম্রাট একদিন বীরবলকে কয়েকদিন থেকেই একটা কথা ভাবছেন। বীরবলকে তিনি একটা কথা মানে একটা প্রশ্ন আর কি, যাতে বীরবলের সংসার ভালোভাবে চলে। আমার বিশ্বাস তুমি নিশ্চয় হার মানবে। বীরবল মহা খুশি। তোমাকে হার মানতেই হবে। বীরবলকে টাকা পয়সা বীরবল বললেন, অনেক ভেবেচিন্তে আপনার সামনে তো কোনোদিনই জয়ের গৌরব করিনি সম্রাট। আমি আশ্রিত দিনহীন উপায় তিনি আমার আবার জয় পরাজয় কি হুজুর? বাদশাহ হাসি মুখে বললেন, মাস যায়, এই জন্য তোমাকে এত ভালোবাসি। আবার বছর ঘুরে আসে, সূর্যের আলোয় সব জিনিসই দেখা যায় না, কিন্তু বলতে পারো কিছুদিন পর এমন কোন বস্তু আছে যা সূর্যের আলোতেও দেখা যায় না? তুলতেই সম্রাট পুনরায় যদি বলতে পারো তবে জানবো তুমি খুব বুদ্ধিমান। এ আর এমন কি? অন্ধকার।
অস্থির বীরবল হওয়ার কি সঙ্গে আছে? সঙ্গে জবাব অত দিলেন, ব্যস্ত হচ্ছ কেন? সম্রাট বীরবলের তোমার মুখের কথা উত্তরের আমার বেশ শুনে মনে আছে। যার পর নাই মুগ্ধ ও বীরবল বিস্মিত হলেন, একটু যেন এই ভেবে যে লজ্জিতই হলেন সম্রাটের কথা শুনে। বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কিন্তু সঙ্গে এ নিয়ে আর উত্তর বেশি দেওয়া ঘাটাঘাটি কত করাও কঠিন কাজ। ভালো দেখায় না মনে করে সম্রাট খুব তিনি তার আনন্দিত নিজের হলেন। কাজকর্মে মন দিলেন। এরপর কে অনেক বড়? দিন আবার কেটে গেল। একদিন রাজদরবারের কোনোদিন আর আর এই এই কথাকে কথার সম্রাট সম্বন্ধে প্রশ্ন কিছুই করলেন, উচ্চবাচ্য করলেন বলো না। তো তোমরা দুজনের মধ্যে একদিন বড় সম্রাট কে? বীরবলকে সঙ্গে নিয়ে আমি দেশ ভ্রমণে না দেবরাজ বেরিয়েছিলেন। ইন্দ্র? তখনকার দিনে সকলেই অবাক। যানবাহনাদি আজকের মতো দেবরাজকে ছিল না। বড় বললে সম্রাট হাতি, হবেন ঘোড়া, অসন্তুষ্ট। গাধা, আবার বলদ, সম্রাটকে উট, বড় বললে এদের পিঠে সেটাকে চড়েই চাটুবাক্য মনে এক হতে দেশ পারে। থেকে অন্য দেশে যাতায়াত করত। তাছাড়া ও সেটি মাল বহন প্রমাণ করত। যদি করতে বলেন, উঠের উপর সভাসদরা ঘেরাটোপ বড়ই থাকত। বিপন্ন বোধ করল। হাতির পিঠে হাওদা। কে কি জবাব দেবে, উঠের এবং ওই ঘেরাটোপের সে জবাব মধ্যে নির্বোধের বসে মতো হবে কিনা স্ত্রীলোকেরা কচি এই শিশু ভেবে নিয়ে সবাই দেশ বিমর্ষ হয়ে দেশান্তরে রইলেন। ভ্রমণে যেত। সম্রাটকে বড় কষ্ট বললে হতো যদি খুব। প্রমাণ করতে বলা কিন্তু হয়, তবে কোনো তার মতে সমাধান কি প্রয়োজন করে মিটত। হবে? গাধার বীরবলের পিঠে ডাক বহু পড়ল। মালপত্র নিয়ে সম্রাটের সম্রাটের প্রশ্ন পিঠে শুনে মালপত্র চড়িয়েও সেইখানে যেত। দাঁড়িয়ে বীরবল হেসেই খুন। ও, সেই সব দেখে এই কথা? সম্রাট বীরবলকে বললেন, পরে বললেন, দেখো লোকে সম্রাট এই সব দেবরাজকে চোখে দেখেনি কেউ, অত্যাচার করে মাল তাই বহন তাকে করছে। বড় বলে। ওরা কিন্তু কিছু জেনে বলতে পারে রাখুন না বলে সম্রাট, যা আপনি নয় তাই দেবরাজের করছে। চেয়ে অনেক বড়। ওদের যদি আমাদের মতো কোথায় কথা দেবরাজ, বলার ভাষা কোথায় থাকতো, সম্রাট তবে স্বয়ং? কোনো মতে এত বেশি জিনিস সম্রাট বহন করতে প্রশ্ন চাইতো করলেন, না। তার প্রমাণ? সত্যি কিনা প্রমাণ বলো অতি বীরবল। সহজ। বীরবল সৃষ্টিকর্তা বলল, আপনাদের ঠিক দুজনকে বলেছেন হুজুর। একই দাঁড়িপাল্লায় ওরা তুলেছিলেন, নিরীহ প্রাণী কে বলেই বড় কে আমরা ছোট। এত কাজ করাতে আপনি সক্ষম অনেক হই। ভারী, তাই ঝুলে পড়লেন আকবর বললেন, পৃথিবীতে। ঈশ্বরের পৃথিবীর সম্রাট আপনি। অনিয়ম বলতো। আপনি পৃথিবীর সব। ওরা নিরীহ ও অমন বীরবলের কষ্টসহিষ্ণু, উপস্থিত কিন্তু বুদ্ধিতে ওর জন্য চারিদিকে এ কি জয় শাস্তি। জয়কার পড়ে গেল। কিন্তু খোদার বীরবল যে দুনিয়ায় এ দেবরাজ অনিয়ম ইন্দ্রকে হওয়া উচিত উচ্চাসনে নয়। রেখে দিলেন, একথা বীরবল কালও বললেন, বোধগম্য হল এ না। সব পূর্বজন্মের সম্রাট পাপের ফল মুচকি হেসে সম্রাট। বীরবলের কথাকে পাপের জন্য সমর্থন এ না করে জন্মে পারলেন সেই না। বোঝা পিঠের ওপর বয়ে নিয়ে চলেছে। সঠিক তারা গণনা। পাপের কথা শুনে সম্রাট একটু সভাসদরা যেন উদ্যান ভীত বাটিতে হলেন। সকলেই সেদিন বললেন, উপস্থিত। জন্তু তার নিজের সেদিন স্বভাব রসিকতা অনুযায়ী করে চলে। সম্রাট ও আবার একদম পাপ করে সোজাসুজি কি রকম? সকলের দিকে তাকিয়ে প্রশ্ন করে বসলেন, ওকে আমরা যেমন চালাই আকাশে তেমনি কতগুলি চলে। তারকা বরং আছে বলতে পারো আমরাই কেউ? পাপ করছি। সামনে বীরবল জানলার হো হো বাহিরে করে হেসে ছিল এক উঠলেন। মস্ত পুরানো ঝাঁকড়া সম্রাট তেঁতুল একটু গাছ। অপ্রতিভ হয়ে সেই দিকে প্রশ্ন তাকিয়ে করলেন, বাহিরে লক্ষ্য হাসছো রেখে যে? বীরবল বললেন, আমি কি হুজুর, বেঠিক কথা যদি বললাম? তামাশা মনে না করেন আপনি তাহলে ঠিকই সত্যি বলেছেন কথাই হুজুর। বলি। মিথ্যা কথা ওরা বলার যে অভ্যাস পূর্বজন্মে আমার জন্তুই একেবারেই ছিল, নেই কিনা, এ কথা কে সেই বললে জন্যই আপনাকে? সত্যি কথা বলতে বাধ্য। নবাব বাদশাহ হতে পারে, আকবর আমির গম্ভীর হয়ে উমরাহও বললেন, হতে পারে। না না, সে কি কথা, ভ্রুকুঞ্চন তামাশা করে মনে করব সম্রাট কেন? বীরবলের দিকে আমি তাকালেন নির্ভুল বিমূঢ় জবাব হয়ে। পেতে চাই। বীরবল তুমি সত্যি বললেন, কথাই বলো। হুজুর, পাপের বীরবল বোঝা বললেন, বড় ভয়ানক। জানলার নিচে ওরা যে কেবল প্রাচীন পিঠের তেঁতুল উপর গাছটা মাল বয়ে দেখছেন বেড়ায় সম্রাট? তাই নয়, যত ওই দিন গাছে বাঁচে, যতগুলো পাতা ভার আছে, উঁচু করে তার শান্ত চেয়ে দৃষ্টিতে আর মাত্র ঈশ্বরের দিকে 1001টি তাকিয়ে থাকে। তারকা আকাশে বেশি যেদিন আছে মরে হুজুর। সেই দিন তার পাপের নিবৃত্তি তোমার হয়। গণনা নির্ভুল কেমন সেই করে দিনই জানবো? ওদের পাপের প্রায়শ্চিত্ত খুব হয়। সহজ। এবং বীরবল মনে বললেন, মনে বলে, একদল আমরা আর দক্ষ কোনো কর্মচারী পাপ করব লাগিয়ে না। ওই গাছটার এত পাতাগুলো বড় আগে গুনিয়ে অপরাধ নিন। করেছে সে পূর্বজন্মে। তারপর আমার হিসাব মিলিয়ে তাই প্রমাণ ওদের করে এই দেব সম্রাট। দুর্দশা। যদি হিসাবে সম্রাট, ভুল হয় তবে যে শাস্তি পূর্বজন্মের দেবেন পাপের মাথা প্রায়শ্চিত্ত। পেতে নেব। কি আর প্রকারের যদি পাপ বলো ঠিক দেখি হয় শুনি একবার। তবে আপনি যেমন খুশি পুরস্কার দেবেন বীরবল হুজুর। বললেন, প্রতিজ্ঞা ভঙ্গের পাপ সভাসদগণ হুজুর। স্তব্ধ। হয়তো কারো মুখে পূর্বজন্মে ভাষা কারো নেই। কাছে কোনো প্রতিশ্রুতি সকলে দিয়েছিল। নির্বাক। হয়তো ধাপ্পা বিরাট দিয়েছে, কলেবর ওই তেঁতুল প্রবঞ্চনা গাছের করেছে, পাতা গোনা অসম্ভব স্তব বাক্য সম্রাট দিয়ে বেশ ঘুরিয়েছে। জানেন। কিন্তু কিছু দেবে বলে বীরবলের দেয়নি জবাবকেও বা তো অনেক ভুল কিছুই ঘোষণা করা করেছে যায় ওরা। না। সম্রাট থাক খুশি বীরবল, হয়ে বীরবলকে চলো ফিরে যাই যথাযোগ্য দেশে। বকশিশ দান করলেন আর এবং বেড়াতে গিয়ে কাজ উপস্থিত নেই। বুদ্ধির জন্য তারিফ ঠিক করতে এর লাগলেন। পরের দিনই সম্রাট বীরবলের নামে একটা মস্ত জায়গির প্রকৃত দস্তখত সুখী কে? করে দান করলেন। অবশ্যই সেদিন খুশি বাদশাহ মনে। আকবরের বীরবলের দরবারে তাগমতো বিশেষ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ অধিবেশন কৌশল তারিফ চলছে। করেই সভাসদ বীরবল সকলেই শুধু উপস্থিত, হাসলো একটু মনে কেউ মনে। বাদ নেই। স্বনামখ্যাত মন্ত্রী আমি বীরবলও কাজের লোককে অলসতা তাঁর বলিনি। আসনে যথাস্থানে বসে আছেন। বাদশাহ এক একদিন প্রশ্নের ঘোষণা ঝলকে করলেন, দিল্লি বাদশাহ শহরে হঠাৎ যত সভার অলস কাজের ব্যক্তি মাঝে আছে কেমন তারা একটু রাজ্যের উদাস ও অর্থ বিমর্ষ ভাণ্ডার হয়ে থেকে গেলেন। অন্ন বস্ত্র কথার ও মধ্যে আশ্রয় তিনি পাবে আজ বীরবলকে থেকে। জিজ্ঞাসা করলেন,
এমন আচ্ছা সুখবর বীরবল, সকলের কানে বলতো গেল। এই জগতে যেখানে প্রকৃত যত লোক সুখী ছিল তারা নিজের যদি নিজের বলতে পারো, কাজকর্ম ফেলে তবেই দৌড়ে এলো বুঝবো দিল্লি সত্যিই শহরে। তুমি বুদ্ধিমান। লোকে লোকারণ্য বীরবল একটু হুলুস্থুল ভেবে কাণ্ড। চিন্তিত মুখেই জবাব দিলেন, বিনা পরিশ্রমে এই যদি জগতে অন্ন কোনো বস্ত্র মানুষই আর সুখী আশ্রয় নয়, জুটে সম্রাট। যায় তবে তো সেটা একমাত্র স্বর্গরাজ্য। তারা সুখী হয় শুধু তাছাড়া মৃত্যুর মানুষের পরে। স্বভাব এই, তার আগে নয়। আলস্য তার মজ্জাগত। বাদশাহ বললেন, বিনা পয়সায় কেন খেতে এরকম পাওয়া হয়? ভাগ্যের কথা। এরকম বাদশাহ হবার কারণ তার কি নিজের ভুল বুঝিয়ে বলেন। বুঝলেন বটে, কিন্তু কারণটা তার খুবই বিরুদ্ধে এই সুস্পষ্ট, অভিযোগ জাহাপনা। এলো যে আজ তিনি যে দেশ নিজেকে জোড়া সুখী বলে আলস্যকে মনে করছে, প্রশ্রয় দিচ্ছেন। আগামীকালই হয়তো রাজ্য সে এবার এমন রসাতলে সীমাহীন যাবে। থমথমে দুঃখে এমন পড়তে পারে অন্যায় যার তার তুলনা মতো নেই। দূরদর্শীর করা আজ উচিত যে হয়নি। নিজেকে সুখী নিশ্চিন্ত তিনি বলে মনে অগত্যা করছে, বীরবলকে ডাকলেন। সেই আগামীকালের বললেন, চিন্তায় ওহে, সবচেয়ে ব্যস্ত। এটা ভুলই হয়েছে। আসন্ন আমি বিপদের কাজের কালো লোককে ছায়া অলস হতে তার বলিনি। সবকিছু সুখ কেবল যারা স্বপ্নকে প্রকৃত মুহূর্তে অলস ছিন্ন ভিন্ন তাদেরই করে দেয়। দেখেছিলুম। আপাত কিন্তু হিতে দৃষ্টিতে যে বিপরীত। মানুষকে সুখী তুমি বলে যদি মনে এখনই করছেন, এর কিছু সে একটা সত্যি বিহিত সত্যি না করো, সুখী কিনা তবে কে সত্যই জানে? রাজ্য রসাতলে তো যাবেই। সত্যিকারের কি সুখ আমিও সে না এই গিয়ে পার পৃথিবীতে পাবো পেল, না। তা সেই এই জানে। মুহূর্তে যদি তুমি তাই কিছু আমার করতে মনে পারো হয় করো। প্রকৃত সুখ আমি আর মৃত্যুর পারছি না পরেই এর আসে। সমাধান করতে। কারণ মৃত্যুর সঙ্গে ঠিক আছে সঙ্গেই হুজুর, মানুষের আপনি সকল কোনো দুঃখের চিন্তা করবেন অবসান না। হয়। যা এই জন্য করার আমি আমার করছি। মতে মৃত্যুর বীরবল পরই সকলে করলেন, সুখী হয়। সকলের জন্য সম্রাট কুটির নির্মাণ বীরবলের করা হোক। অকপট ভাষণে তাই মুগ্ধ হলেন। বীরবল আদেশ দিলেন, যত অলস স্বভাব ব্যক্তি এসেছে কৃতজ্ঞ ও তারা জাত গিয়ে ঘর অকৃতজ্ঞ। দখল করুক। সবাই অন্ন বস্ত্র পাবে। সম্রাট আকবর একদিন কোনো কাজ হঠাৎ পত্র বীরবলকে করতে ডেকে হবে না। পাঠালেন দূত মারফত। তথাস্তু। শাসন হাজার ব্যাপারে হাজার গুরুতর অলস ব্যক্তি কার্যে গিয়ে বীরবল বেশ বিশেষ মজা ব্যস্ত করে থাকা সেই সব সত্ত্বেও ঘরে ঢুকলেন। হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালেন। খাওয়া দাওয়া ঘুমোনো, বীরবলের বিরুদ্ধে এই তো নানা কাজ। দুষ্ট লোকের কথা কেউ বাদশার সেখানে কানে কাজ করে উঠেছিল। না, খায় তিনি দায় ঘুমোয় উত্তেজিত আর আর আড্ডা আড্ডভাবে দেয়। বললেন, পরিশ্রম করার বীরবল, কোনো চেষ্টা তোমাকে ডেকে পাঠিয়েছি দু বিশেষ চারজন কথা আবার আছে বলে। শুয়ে শুয়েই খায়। নত মুখে তাদের বীরবল কি বললেন, আনন্দে যে দিন কাটে তা আদেশ কি করুন বলবো। প্রভু। কি তারা কথা? সকলেই সম্রাটকে অজস্র দুটি ধন্যবাদ দেন। এমন জন্তুকে তুমি আমার বীরবল সামনে এনে একদিন হাজির করবে, চুপিসারে হুকুম তার দিলেন, মধ্যে মাঝরাতে একটি হবে সবাই যখন স্বভাবকৃতজ্ঞ, ঘুমোবে, আরেকটি তখন হবে ঘরে আগুন লাগাবে। জাত অকৃতজ্ঞ। যেমনি হুকুম তেমনি যাও, তামিল। শীঘ্র নিয়ে এসো। ঘর সব আগুনে লাল বীরবল হয়ে উঠল। তবু দাঁড়িয়ে। চারিদিকে কলরব। বাদশা ক্রুদ্ধ কণ্ঠে অলস পুনরায় লোকেরা বললেন, ছুটে পালাতে শুনতে লাগলো পেয়েছো? যেদিকে তার চোখ যায়। আগামীকালই দুটি একেবারে জন্তুকে চোঁ তুমি চোঁ ধরে দৌড়। আনবে। কেউ পিছন মনে ফিরেও থাকে যেন। তাকালো না। যে যার মুখ বাড়ির তুলে দিকে বীরবল দৌড় বললেন, দিতে লাগলো। এ আমার পক্ষে মাত্র সম্ভব চারজন নয় হুজুর। পালাতে চাইল না। আমি তারা অপারগ। জল জ্যান্ত পুড়ে মরবে সে সেও কথা ভালো, আজ কিন্তু শুনতে চাই না। পালাবার জন্য কাল পরিশ্রম যদি না করবে আনতে পারো তবে বীরবলের লোক মৃত্যুদণ্ডের জন্য গিয়ে প্রস্তুত সেই হয়ে চারজনকে এসো। গ্রেফতার করে বাদশা সম্রাটের সামনে এনে রক্তচক্ষে হাজির হনহন করলেন। করে সেখান থেকে চলে বীরবল গেলেন বললেন, অন্দর মহলের দিকে। আপনার রাজ্যে কেবল এই তৎক্ষণাৎ চারজনই খবর রটে প্রকৃত গেল অলস চারিদিকে। লোক আছে সম্রাট। রাজ আর দরবারে সব পালিয়ে বীরবলের গেছে। উপর যত বিদ্বেষ সম্রাট পরায়ণ সব শুনে লোক ছিল হেসেই তারা অস্থির। বীরবলের অবশ্যম্ভাবী বীরবলের মৃত্যু কৌশল জেনে দেখে খুশি তিনি হল মুগ্ধ। মনে মনে। তিনি বীরবল জনসাধারণের তাদের সামনে পথের দাঁড়িয়ে কাঁটা। বীরবলকে অনেকে সম্মানে বাড়ি ভূষিত ফিরে করলেন আনন্দ ও উৎসবে মস্ত অজস্র হলো। পারিতোষিক দিলেন। বীরবলের আর রক্ষা নেই। বিচক্ষণতা, এবার বীরবল পারদর্শিতা। উপকার হবেই। বাদশাহ যা বীরবলের আদেশ বুদ্ধি ও দিয়েছেন তা পাণ্ডিত্যের জোগাড় খবর করা পারস্যের অসম্ভব। মহামান্য শাহর কানে বীরবল উঠেছিল। নিশ্চয় পারবে না। প্রমাণ করবার জন্য শাহ এই এক বলে পত্র লিখলেন পরস্পরের আকবর মুখের সম্রাটকে। পানে চাওয়া রাজ চাওয়ি করতে অতিথি লাগলো। রূপে বীরবল ও যদি মনে মনে আসেন তাঁর আনন্দিত হয়ে রাজধানীতে, সভা ত্যাগ তিনি করে চলে ভারী গেলেন। আনন্দিত হবেন। বীরবল শাহর দূত রাজসভা সেই থেকে অনুরোধ বেরিয়ে পত্র সোজা নিয়ে এলো বাড়ি না দিল্লিতে গিয়ে আকবরের পথে কাছে। পথে ঘুরে বেড়াতে সম্রাট লাগলেন। আনন্দে বীরবলকে অবশেষে পারস্যে পাঠাতে কোনো রাজি সুরাহা হলেন। করতে না পেরে চললেন বীরবল বাড়ি পারস্য ফিরে সম্রাট না শাহ খেয়ে রাজদরবারে সমস্ত রাত জেগে বিশেষ অসীম অতিথি দুশ্চিন্তা হয়ে। নিয়ে কাটালেন। তেহরানে পৌঁছে সেদিন ছিল জামাই বীরবল ষষ্ঠী। সম্রাট শাহুর কাছে বীরবলের নিজের জামাই এসেছেন। আগমন বার্তা দূত মারফত জানিয়ে পাঠালেন। ভালো ভুরি ভোজের আয়োজন হয়েছে তাঁর ঘরে। আমি নিরাপদে অনেক আপনার উপহার রাজ্যে আর পৌঁছতে পরিচ্ছদ সক্ষম আনা হয়েছে হয়েছি। জামাইয়ের জন্য। পারস্য সম্রাট বাড়িতে এত প্রথমেই উৎসব বীরবলের আয়োজন, বুদ্ধির পরীক্ষা কিন্তু করবার বীরবলের এক মনে মতলব কোনো নিয়ে আনন্দ তাঁর নেই। সভাসদগণকে কেবল ডেকে বললেন, দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। আমি এবং তোমরা অবিকল অনেক এক পোশাক ভেবেচিন্তে এবং ঠিক পরদিন একই রাজদরবারে প্রকার যাবার প্রসাধন সময় করে বীরবল এক জামালকে ডেকে জায়গায় বললেন, একই সঙ্গে বাবাজি, বসে থাকবো। একবার আমার দেখবো সঙ্গে চলো তো, বীরবল যাই এসে একবার। আমাদের চিনে বার জামাই করতে পারেন সেজে গুজে কিনা। চলল সঙ্গে। যদি পারেন যাবার সময় তবে জানবো তাঁর বীরবল পোষা সত্যিই কুকুরটিকেও বুদ্ধিমান। সঙ্গে নিতে ভুল করলেন না। সম্রাটের বাছা বাছা বাদশাহের চেহারার খাস দরবার আজ সভাসদগণ লোকে এলো, লোকারণ্য। যারা বাদশাহর মতোই প্রায় বীরবলের দেখতে। পরাজয় এবং সকলের মৃত্যুদণ্ডাজ্ঞা অবিকল এক স্বচক্ষে পোশাক আশাক, দেখবার জন্য অবিকল অনেক একই ঈর্ষাপরায়ণ
পরায়ণ ব্যক্তি সম্রাট উদ্ভিদ শাহ হয়ে তাদের প্রতীক্ষা মধ্যে মিশে করছিল। বসে রইলেন একসঙ্গে। এমন সময় দরবারে এমন এসে সময় প্রবেশ করলেন বীরবল দূতসহ এসে সিংহাসনে সভায় প্রবেশ বাদশাহ করলেন। উপবিষ্ট ছিলেন। কিন্তু তিনি কুর্নিশ করবেন কাকে? কুকুরটা এসে ঢুকতেই যেদিকে তিনি তাকান অত্যন্ত সেদিকেই উত্তেজিত হয়ে সম্রাটের বীরবলের মতো কাছে সবাই কৈফিয়ত দেখতে। তলব করলেন। ওদের এ কি? মধ্যে এ কি পারস্যের বীরবল? শাহ কোনটি? দূর মুহূর্তের থেকে মধ্যে তাঁর বীরবল উদ্দেশ্যে বুঝলেন লম্বা তাকে কুর্নিশ ইচ্ছা জানিয়ে করেই বললেন, এই অগ্নি পরীক্ষায় ফেলা হুজুর, হয়েছে। যদি আপনার এখানে আদেশ ঠিক মতো সম্রাটকে এই বের দুটি করতে না জন্তুকে পারি এনে হাজির তবে করেছি শুধু আপনার এই আমার রাজসভায়। অপমান নয়, সম্রাট আকবরেরও অপমান। বাদশাহ উচ্চ প্রখর কণ্ঠে বুদ্ধিমানকে বললেন, ফাঁকি দেওয়া আমার সম্রাট সঙ্গে এমন শাহের বেয়ারা হবে না। তামাশা? বীরবল আমাকে কয়েক অপমান সেকেন্ড করার মনে মনে স্পর্ধা চিন্তা করে তোমার? নিলেন এবং বীরবল উপস্থিত বললেন, বুদ্ধির জোরে উপায় প্রসন্ন হন ভাবলেন। জাহাপনা, এ আমার বীরবল তামাশা পলকের নয়। মধ্যে সকলের দিকে আপনাকে তাকিয়ে অপমান বেছে করার বেছে স্পর্ধা ঠিক সত্যিই শাহর নেই। কাছে গিয়ে দাঁড়ালেন। সত্যিই বলছি এবং কুর্নিশ দয়া করলেন। করে শুনুন, শাহ এই দুটি একেবারে জন্তুর অবাক। একটি হলো আমার বললেন, জামাই। আপনি কেমন করে বুঝলেন পৃথিবীতে যা আমি কিছু শাহ? শ্রেষ্ঠ উপহার, কি করে এত শ্রেষ্ঠ লোকের খাদ্য, মধ্যে আমাকে ঠিক শ্রেষ্ঠ চিনতে পারলেন? পরিচ্ছদ ওকে দিন। বীরবল হাসলেন। তবু ওর লোভ বললেন, মিটবে না। ওরা ঘাড় তবু কাত করে কৃতজ্ঞ তাকাচ্ছিলেন থাকবে না কোনোদিন। আপনার দিকে। এত বড় আপনি জাত কিন্তু স্থির অকৃতজ্ঞ দৃষ্টিতে জন্তু চেয়েছিলেন পৃথিবীতে অন্যদিকে। আর কেহ আছে হুজুর, সম্রাট? বৈশিষ্ট্যই কিন্তু হলো এই ব্যক্তিত্ব। কুকুরটির দিকে চেয়ে দেখুন, সম্রাট বুদ্ধিমান সম্রাটই। কৃতজ্ঞতা। আমার চোখকে আপদে ফাঁকি দেওয়া বিপদে অসম্ভব। সম্পদে সমানে প্রভুর সামনে পারশুরাজ দাঁড়িয়ে আছে। অতিশয় তুষ্ট হলেন বীরবলের উপর। আকাশ সে ভেঙে যাত্রায় পড়ুক, বেশ ঝড় কয়েকদিন বৃষ্টি থাকার হোক, পর ভূমিকম্প তিনি হোক, বীরবলকে যদিও প্রচুর বেঁচে ধন থাকে সম্পদ উপহার দিয়ে সমস্ত দিল্লিতে বাধা ফেরত বিপত্তি পাঠালেন। মাথায় নিয়ে ও আপনার কাছ থেকে যাবেই না, আমি বড় না ছাড়বে না। ঈশ্বর বড়? সম্রাট আকবরের মুখ প্রসন্ন হলো। একদিন মন্ত্রিসভার রাজসভা মাঝে একেবারে স্তব্ধ। হঠাৎ বাদশাহ এক দুষ্ট আজগুবি ব্যক্তিদের প্রশ্ন মুখ করলেন। মলিন হয়ে গেল। তিনি কি বড় হতে না কি ঈশ্বর হলো? বড়? কে বলতে বাদশাহ পারে? তখন জল্লাদকে হুকুম করলেন, কথাটা কানে অকৃতজ্ঞ শুনতে বড় ব্যক্তির খারাপ। ঠাঁই এ রাজ্যে নেই। অন্যান্য তুমি মন্ত্রীরা বীরবলের একটু জামাইকে নিয়ে আড়ষ্টভাবে যাও। চুপ করে রইলেন। ওকে কোতল কোনো করে কথা ওর বলতে ছিন্ন পারলেন না। মুন্ড নিয়ে এসো। বীরবল ফস করে বললেন, দাঁড়ান সম্রাট, বীরবল ঈশ্বরের সভয়ে চেয়ে বলে আপনি উঠলেন, অনেক বড়। আপনি পৃথিবীর ঈশ্বর। তাঁর চেয়ে অনেক শক্তিমান আপনার আপনি। হুকুম পৃথিবীর আপনি যা সকল পারেন অকৃতজ্ঞ ঈশ্বরের ব্যক্তিরই তা জন্য। সাধ্যও নেই। কিন্তু জাহাপনা, ঈশ্বর আমরা যে কোনোদিন প্রত্যেকেই এমনতর কারো না করতে কারো পারবেন জামাই, না। সে কথা ভুলে এই হেন চলবে কেন? মন্তব্য শুনে সবাই সম্রাট অবাক। উচ্চ হাস্যে সম্রাট এই পর্যন্ত কৌতুক রস দুঃখিত উপভোগ হয়ে বললেন, করলেন এবং তোমার বীরবল কি মাথা প্রচুর খারাপ পরিমাণে হয়েছে বীরবল? পারিতোষিক পেয়ে বাড়ি ফিরলেন। তুমি কি বলতে চাও? আমি যা পারি সম্রাট যার ঈশ্বর পর তা নাই পারেন না? খুশি হয়ে বীরবলকে বাহবা দিলেন। তুমি আমাকে খোসামত করার জন্য সাধারণ চাটুকারের মতো আমাকে আম বড় খাওয়া। বলছো নিশ্চয়, কিন্তু তোমার কথা প্রাসাদের একেবারেই বারান্দায় ঠিক বসে নয়। একদিন সম্রাট এবং বীরবল তাঁর বললেন, বেগম অতি হ্যাঁ, সুস্বাদু ঠিক। আম খাচ্ছিলেন। বীরবলের খেতে প্রতি খেতে অন্য সেগুলোর কিছু খোসা মন্ত্রীর আর কিছু আঁটি বিদ্বেষ ক্রমশ ভাবছিল। জড়ো হচ্ছিল বেগমের হাতে। বাদশাহের বিশেষ স্নেহ এমন হওয়ায় সেখানে বীরবল বীরবল হেয় এসে করার হাজির। এই সুযোগে তাঁরা সম্রাটের বললেন, খাসমহলেও অত্যন্ত বীরবলের বাজে অবাধ কথা। আনাগোনা এ ছিল। হতেই পারে না। কারণ বেগমেরও সংসারে অনেক এমন সময় কিছু অনেক নেই প্রয়োজনে যা বীরবলকে ঈশ্বরকে করতে প্রয়োজন পারেন না। হতো। তিনি সম্রাট হাসি সর্বশক্তিমান। মুখে বললেন, ঈশ্বর এই যে সকলের বড়। এসো বীরবল, ঈশ্বরের চেয়ে দেখো বড় এদিকে এই কি কাণ্ড। পৃথিবীতে কেউ নেই। বেগম কি প্রকার সম্রাট পেটুক বললেন, দেখেছো? নিশ্চয় দেখেছো এতে ওর কোনো হাতের ভুল পাশে নেই। ওই রাশিকৃত খোসা আর বীরবল আঁটি? দমলেন না, বললেন, পেটুকের ভুল আছে বদনাম বই কি? শুনলে মেয়েরা আচ্ছা ভীষণ বলুন চটে। তো সম্রাট, বেগম আপনি রেগে কি একেবারে কোনো লাল। ব্যক্তিকে যাবজ্জীবন বীরবল নির্বাসন তৎক্ষণাৎ দণ্ড দিতে ব্যাপারটা পারেন? বুঝলেন, বললেন, সম্রাট উত্তর হ্যাঁ দিলেন, সম্রাট, মানুষকে গুরুতর চেনা অপরাধ যায় তার করলে সঙ্গী অবশ্যই সাথীকে পারি দেখলে। বই কি? বুঝলেন তো? বীরবল বললেন, না, তবে আমার শুনুন কথা সম্রাট, বুঝতে পারলেন না। ঈশ্বরের সেরূপ ক্ষমতা নেই। সম্রাট বললেন, তুমি কি ক্ষমতা বলতে নেই চাও? মানে? আমার কি জন্য বলতে চাও উনি তুমি? পেটুক হয়েছেন? বীরবল আমি কিন্তু জবাব পেটুক দিলেন, নই। ঈশ্বর এই বিশ্ব জাহাপনা, পৃথিবীর সতীসাধ্যীরা সর্বময় চিরদিনই স্বামীর তিনি পদাঙ্ক সর্বব্যাপী, অনুসরণ করেন। সর্বত্র সম্রাট তাঁর প্রতিবাদের অধিকার। কণ্ঠে বললেন, সুতরাং কিন্তু গুরুতর আমি পেটুক অপরাধ নই, করলেও তুমি মানুষকে দেখতেই তিনি পাচ্ছ। কোথাও নির্বাসন দিতে খোসা আর পারেন আঁটি না। সবই ওর তাঁর পাশে। সে শক্তি নেই। আমার পাশে সেই একটিও জন্যই নেই। বলছি হুজুর, আপনি বীরবল যা বললেন, পারেন সেই তা কথাই তিনি পারেন বলছি না। সম্রাট। বেগম সম্রাট সাহেবা হাসিমুখে কেবল এবার রসটুকুই বীরবলের কাছে খেয়েছেন, পরাজয় স্বীকার আপনি করলেন। নিজে যে খোসা যে আঁটি মন্ত্রী কিছুই হেয় বাদ করবার জন্য দেননি, সায় দিয়েছিল সবকিছুই সেই খেয়ে সব ফেলেছেন। মন্ত্রীর মাথা হেঁট হলো। বাদশাহ একেবারে হতবুদ্ধি। বেগম এবার পৃথিবীর আনন্দে চেঁচিয়ে কেন্দ্রস্থল উঠে ঠিক বললেন, কোথায়? আমি সামনে হারেম না থেকে থাকলে বেরিয়ে এসে এগুলো বাদশাহর ওর পেটে বেগম যেত। একদিন মন্ত্রী বললেন, মশাই, জাহাপনা, ওগুলো তোমার খেয়ে বীরবল তো পেট শুনতে খারাপ পাই হবে বলে খুব আমি বুদ্ধিমান সরিয়ে পণ্ডিত। রেখেছি। আমার একটা সম্রাট প্রশ্নের লজ্জায় জবাব কোথায় যে দেখি, মুখ লুকোবে তাহলে বুঝবো ভেবে তার কুলকিনারা পাণ্ডিত্যের পাচ্ছিলেন বহর। না। এদিকে আমার চাপা প্রশ্ন শুনে হাসির রোল তোমার উঠল। এই বীরবল তো দূরের কথা,
অপর সভাসদেরও মাথা ভালোবাসার সামগ্রীর জন্য মানুষ হাসি মুখে সম্রাট বললেন, প্রশ্নটা কি বাদশাহ বলো তো একদিন শুনি? বললেন, বেগম বললেন, ভগবান বলুক তো বীরবল, পৃথিবীর কেন্দ্রস্থলটা ঠিক আছে কোনখানে? যা বিশ্বাস করা কঠিন। যদি বীরবল বলতে পারে সে বুঝবো কেমন ওর জাহাঁপনা? বুদ্ধি নিশ্চয়ই বীরবল আছে। প্রশ্ন করলেন। তেমনি ধরো, হাসি মুখেই সম্রাট গরুর বীরবলকে ডাক ডেকে শুনে তিনি পাঠালেন, ছুটতে তখনই ছুটতে বেরিয়ে লোক চললেন। মারফত। কেন? বীরবল তাঁর কাঁপতে চাকর কাঁপতে বাকর এসে ছিল না? হাজির হলেন হারেমের দরজায়। বীরবল বললেন, হাজার হোক, হয়তো মন্ত্রী তিনি তো। গরুকে খুব তিনি ভালোবাসতেন, এসে হাত তাই জোড় করে বললেন, তার প্রমাণ কি দিতে আদেশ পারবে? সম্রাট? প্রমাণ দেব এমন হুজুর। অসময়ে এমন জোর সেদিন তলব, বাড়ি গিয়ে আমি কি সম্রাটের কিছু নাতির অন্যায় মতো করেছি একটি পুতুল হুজুর? গড়ে ফেললেন বীরবল। বেগম এসে দাঁড়ালেন পর্দার আড়ালে। পরদিন বাদশাহ রাজপ্রাসাদে প্রশ্ন করলেন, একটি ভৃত্যকে পৃথিবীর ডেকে বীরবল এক কেন্দ্রস্থলটি পরামর্শ ঠিক দিলেন। কোনখানে? উত্তর দাও তো ভৃত্য বীরবল। বললেন, কি করতে হবে হুজুর? বেগমের আদেশ। আমাকে বুঝিয়ে দিন। তোমার বীরবল বুদ্ধিমত্তার তার পরিচয় পাওয়ার জন্য বেগম বেশ মোমের উদ্গ্রীব। পুতুল বার করে বীরবল ভৃত্যের হাতে বললেন, দিয়ে বললেন, ভয়ে পুতুল বলবো কি ঠিক না সম্রাটের নির্ভয়ে বলবো নাতির মতো সম্রাট? দেখতে, তাই না? নির্ভয় বলো। আজ্ঞে হ্যাঁ, কোনো ভয় নেই অবিকল। বীরবল। ভৃত্য জবাব সত্যি দিল। বলবো না মিথ্যা বীরবল বলবো? শেখালেন, এইটি নিয়ে মিথ্যা বললে আজ প্রাণদণ্ড। বিকেলে সরোবরের ধারে তা খানিক কেউ রোধ বেড়াবি। করতে পারবে না, যখন তা জানো। সম্রাট বেড়াতে বেরুবে। বীরবল বললেন, তারপর তাহলে দূর থেকে শুনুন যেই সম্রাট, দেখবি সম্রাটকে, এ প্রশ্ন অমনি আমাদের পা পিছলে মহামান্য পড়ে যাবি ভারত একেবারে সম্রাজ্ঞী জলের নয়। মধ্যে। উনি দেখিস, নির্বোধদের যেন ভুল না কৌতূহলেরই হয়। জবাব চান। না হুজুর, রসিকতা ভুল ছাড়া হবে না। এর কিছু মানে নেই হুজুর। বিকেলবেলা বীরবলকে সঙ্গে নিয়ে পর্দার সম্রাট আড়ালে বাগানে বেগমের মুখ বেরিয়েছিলেন। রাঙা হয়ে উঠল। সহসা দেখলেন বীরবল দূরে বললেন, খাস পৃথিবীর তার কেন্দ্রস্থল নাতিকে হলো কোলে নিয়ে দিল্লি। জলের মধ্যে পড়ে গেলেন। যদি প্রমাণ চান হন্তদন্ত হয়ে তাহলে সম্রাট পৃথিবীকে পাগলের মতো আগাগোড়া ছুটলেন মাপ সেই যোগ দিকে। করে দেখে নিন। ঝাঁপ দিলেন মানি, জলে। জ্ঞানী, মোমের দার্শনিক, পুতুল তুলে বৈজ্ঞানিক, আনলেন। শিল্পী, সঙ্গে কবি, চাকর, যোদ্ধা, বীর, বীরবল সম্রাটের এই সওদাগর, দুর্দশা সেনাপতি, দেখে হেসে সন্ন্যাসী, উঠলেন। ধর্মপ্রচারক, বললেন, গরিব, জাহাঁপনা, দুঃখী, ভালোবাসার অন্ধ, আতুর, সামগ্রীর জন্য সকলের মানুষ কেন্দ্রস্থলই আত্মহারা হলো হয়। দিল্লি। নিজের সম্রাট পদমর্যাদাও ও ভুলে যায়। সম্রাজ্ঞীর অনুগ্রহ ভিক্ষার গাভীগুলি জন্য ছিল হাজার হাজার শ্রীকৃষ্ণের মাইল বিশেষ পেরিয়ে প্রিয়। হাজার হাজার তাই লোক তিনি জড়ো ডাক হচ্ছে শুনে এই ছুটতেন পৃথিবীর চাকরকে কেন্দ্র না দিল্লিতে। পাঠিয়ে। তাদের আশীর্বাদ পাবার জন্য বাদশার মনে মানুষের পড়ে গেল কত বাসনা। বীরবলকে তিনি ওই প্রশ্নটি করেছিলেন। বীরবলের বলার এবার মাঝখানে তার উপযুক্ত পর্দার জবাব আড়াল পেয়ে থেকে অত্যন্ত পরাজিতা খুশি হলেন। সম্রাজ্ঞী পালিয়ে গেলেন দুর্দশার অন্দরমহলে। ভিতর দিয়ে তাঁর তারপর শিক্ষালাভ সেখান ঘটল থেকে এবং তাড়াতাড়ি নানাবিধ বীরবলের কথায় মণিরত্ন মুগ্ধ উপহার হলেন। বীরবলের জন্য পাঠিয়ে দিলেন। সম্রাট তখনও হাসছিলেন বীরবলের কথা শুনে। মাথায় কলপ লাগান। বীরবল যে কত বুদ্ধি ধরে তার আয়ের সে সামান্য বৃদ্ধ বেগম সম্রাট যদি ধরতেন, তাঁর পাকা চুলে সে মাঝে মাঝে হদিশ কলপ পেলে পরাতেন। সম্রাটকে কলপ এত দিলে নাকি ভাবনা চিন্তা বয়স করতে খুব হতো কম না। দেখায়। যেমনি একদিন মনিব সম্রাট নির্জন তেমনি ঘরে বসে চাকর। সবেমাত্র কেশকারকে নিয়ে সম্রাট নিজের একদিন মাথায় হঠাৎ তার কলপ নানা লাগাবার গল্পের মাঝখানে বলে সামগ্রীগুলি বার বসলেন, করেছেন। ওহে এমন বীরবল, সময় বীরবল কি মাছ এক কেমন লাগে রাজকার্যে বলতো? সম্রাটকে খুঁজতে নিজের খুঁজতে মতামত সেখানে প্রকাশ এসে হাজির। সম্বন্ধে বীরবল চিরদিনই সম্রাট খুব একটু যেন সতর্ক। রেগে গেলেন। সম্রাটের তারপর প্রশ্নে সামলে একবারটি একটু মাথা লজ্জিত চুলকিয়ে হয়ে নিয়ে বললেন, তিনি খতিয়ে বললেন, তোমাকে একটা কথা আগে জিজ্ঞেস করব হ্যাঁ হ্যাঁ, ভাবছিলুম। তা বলেছেন বটে। বীরবল থমকে তবে একবার দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ, বললেন, খুব ভালো লাগে। হুকুম হ্যাঁ হ্যাঁ। করুন সম্রাট। সম্রাট বললেন, তা আমি তুমি না যাই জেনে বলো, শুনে এক থালা হঠাৎ মাছ বিশেষ ভাজা দরকারে পেলে এখানে আমি এসেছি। আর কিছু আপনি চাই। এজন্য আমাকে ওটা ক্ষমা আমার করুন। ভারী প্রিয়। এ সময় বীরবল আসা এবার সত্যিই সোৎসাহে আমার বললেন, অন্যায় হয়েছে। তা যা বলেছেন কিন্তু প্রভু, সম্রাট সে মাছ কথায় ভাজার কান্না তুলনা দিয়ে নেই। প্রশ্ন করলেন, ওই জন্যেই তো আচ্ছা পৃথিবী বীরবল, শুদ্ধ লোক মাছের মাথার ভক্ত। চুলে কলপ মাখলে দেখেন না, মস্তিষ্কে বাজারে গিয়ে কোষে লোক কোনো প্রথমে অনিষ্ট মাছ হয় কেনে, কি? গরম ভাতে মাছ বীরবল ভাজা, অতি ধূর্ত। ব্যাস শ্রেষ্ঠ একবার খাদ্য। তিনি বাঁকা চোখে ওই সন্দেশ রোজ সামগ্রীগুলির খেলে দিকে অরুচি তাকালেন। আসে, কিন্তু পরে মাছ বললেন, রোজ খেলেও সম্রাট, পুরানো হয় না। ভয় কিছু নেই। জাহাঁপনা, আপনার নেই এই রুচি মানে? অতুলনীয়, এতে কোনো একটু মতেই সন্দেহ সুবিধে কি নেই। জানেন সম্রাট? কিছুকাল যারা যায়, মাথার চুলে তারপর কলপ একদিন মাখে, হঠাৎ আকবর তাদের মস্তিষ্ক মাছের নামক নিন্দা পদার্থই আরম্ভ করলেন। নেই। মাছ সেই খেলে জন্য শরীরে চর্বি মস্তিষ্কের বাড়ে, অনিষ্টের মোটা কোনো হয়ে যায়, কথাই ওঠে না। পরিশ্রম করতে পারা যায় না, বাদশা ইত্যাদি। আশ্চর্য হয়ে গেলেন। বীরবল বললেন, এই প্রকার "এ কি নিন্দাবাদে বলছো, বীরবল? মহা খুশি হলেন। কেমন করে বললেন, জানলে তাদের এই মস্তিষ্ক যা নাই?" বলেছেন সম্রাট, এ হলো বীরবল ঠিক একটু কথার হাসলেন। এক কথা। বললেন, বাদশাহ হুজুর, প্রশ্ন করলেন, মস্তিষ্ক কি রকম? থাকলে কি তারা বাজে ওই যে কাজে বলেছেন সময় নষ্ট তখন, করতো? মাছের পাকা মতন কি অমন কখনো পাজি কাঁচা জিনিস হয়? ভূভারতে নেই। বার্ধক্য কি যত কখনো খাও যৌবন ততই ফিরিয়ে পেট এনে গরম, দেয়? ততই মাথা নদীর ধরা। জল কি কখনো ফিরে আর যায় ততই পাহাড়ে? শরীরের মধ্যে নানা অস্বস্তি। সম্রাট লজ্জিত ওটার হয়ে আগাগোড়াই সেখান থেকে গা মন্দ। ঢাকা দিলেন। ওটাকে না খাওয়াই ভালো। তিনি যেন পালিয়ে বীরবলের বাঁচলেন। মন্তব্য শুনে আকবর একটু অবাক হলেন। সত্য মুখে বললেন, মিথ্যার ব্যবধান তোমার কতটুকু? এলোমেলো কথাবার্তা
অনেক সময় একদিন বুঝতে পারি না। গ্রীষ্মকালের স্নিগ্ধ মধুর প্রভাতে একই বস্তুকে বায়ু কখনো সেবনের বলছো জন্য খুব ভালো, বীরবলকে সঙ্গে আবার নিয়ে কখনো সম্রাট বলছো প্রাতঃ ভয়ানক ভ্রমণে মন্দ। বেরিয়েছিলেন। এর মানে কি? অনেক দূর পর্যন্ত কথা এক বলতে নিঃশ্বাসে বলতে চলে দুরকম কথাই গিয়েছিলেন বা তারা। কেন? আমার সঙ্গে ফিরবার এমন পথে ধাপ্পাবাজি বেশ বা রৌদ্র কি উঠল। জন্য করছো, এবং আবার তোমার অসহ্য গরম কথাবার্তাই পড়ে যেন গেল। কেমন কেমন। সম্রাট বললেন, "উফ, কোনোটা কখনো বড্ড ভালো গরম বলছো, লাগছে। আবার খানিক পরে খারাপ অনেক বলছো। বেলা হয়ে গেছে। এর মানে কি? তুমি আমার এই দমে ভারী যাবার জামাটা পাত্র কাঁধে বীরবল নেবে নয়। বীরবল?" এবার তিনি নত যে হয়ে আজ্ঞে। কুর্নিশ জানালেন সম্রাটকে। বীরবল সম্রাটের সেই তারপর জামাটা কাঁধে সবিনয়ে ফেলে বললেন, ধীরে ধীরে জাহাপনা, আমার প্রতি সুবিচার করুন, এই অনেকটা দূর প্রার্থনা গিয়ে জানাই। সম্রাট আমার একবার মুখ মনিব ফিরিয়ে কে? প্রশ্ন করলেন, আপনি খুব ভারী না মনে মাছ? হচ্ছে? নিশ্চয়ই সম্রাট বললেন, তোমার কষ্ট হচ্ছে। নিশ্চয়ই আমি। এই বোঝা তাছাড়া কতটা আবার ভারী কি? হবে বলো তো? বীরবল বললেন, বীরবল জবাব তবে দিল, দেখুন সম্রাট, তা একটা মাছের গাধার প্রতি বোঝা আমার হবে কোনো বৈকি। আনুগত্য নেই। সম্রাট ওর নিন্দা স্তব্ধ হয়ে সুখ্যাতি বীরবলের যখন দিকে খুশি তাকিয়ে করতে রইলেন। পারি, কিন্তু তারপর আপনার পথ চলতে কথায় লাগলেন সায় দিয়ে এবং আপনাকে রাজ আনন্দে দরবারে রাখবো, পৌঁছে এই গেলেন। কি আমার কর্তব্য নয়? রাজ দরবারের মাঝখানে মাছকে নিন্দা সিংহাসনে করলে বসে কোনো অসুবিধা নেই। সম্রাট আকবর প্রশ্ন কিন্তু করে বসলেন, আপনার কথায় বলো তো সায় না বীরবল, দিলে সত্য চাকরি ও থাকা যে মিথ্যার দায় মাঝখানে হবে হুজুর। ব্যবধান কতটুকু? লজ্জায় সম্রাটের মুখ সবাই লাল। চুপ। কিন্তু বীরবল তোয়াজের এদিক গুণে ওদিক আনন্দে তাকিয়ে মন পরিষ্কার ভরপুর। কণ্ঠে জবাব দিলেন, মাত্র 4 ইঞ্চি হুজুর, এর বেশি কোনো চোখ মতেই ভরা। হতে পারে না। 4 ইঞ্চি? একদিন এক মহাজন এসে সম্রাট বীরবলের অবাক। কাছে কেঁদে কেটে তিনি বলল, বললেন, সে কি হুজুর, কথা? আমার তুমি মোহরের ঠিক পুঁটলি বলছো কাল তো? রাত্রে চুরি হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আমি মাত্র ও 4 আমার ইঞ্চি। 4 জন চাকর ছাড়া আমরা দুই আমার চোখে বাড়িতে যা কেউ দেখি ছিল তা না, হুজুর। সত্য, কিন্তু বীরবল দুই কানে বললেন, যা শুনি তাহলে তাদের তা অনেক একজনকেও সময় নিয়ে সত্য থাকবে। নয়। তারা অনেক কেউ সময় স্বীকার মিথ্যে। করছে না হুজুর। চোখ দিয়ে সকলেই দেখা ন্যায়নি বলছে। এবং কান দিয়ে শোনা, বেশ, এই আমার দুয়ের কাছে মধ্যে তাদের নিয়ে এসো। ব্যবধান 4 ইঞ্চির যদি বেশি ওদের নয় মধ্যে সম্রাট। কেউ নিয়ে থাকে, সত্য অবশ্যই ও তা ফেরত মিথ্যার পাবেন, কথা পার্থক্য দিচ্ছি। তাই। এখনই জবাব ওদের শুনে 4 জনকে এখানে সম্রাটের নিয়ে মুখ আসুন। প্রফুল্ল হয়ে উঠল। বণিক ছুটতে ছুটতে সম্রাট তখনই গেল তার সমজদার বাড়িতে ব্যক্তি ছিলেন এবং সেই 4 জন ফকিরের চাকরকে চালাকি। এনে বীরবলের সামনে হাজির করল। একদিন এক বৃদ্ধ ফকির সবাই বাদশাহ ঈশ্বরের দিব্যি আকবরের দিয়ে কাছে বললে একটি তাদের হীরামন একজনও তোতা কেউ পাখি নিয়ে মোহরের এসে পুঁটলি বললে, নেয়নি। জাহাপনা, আমরা মোহরের পুঁটলি একদিন আমি কোথায় একটা ছিল গাছের তাই তলায় জানি না। ভুট্টার দানা খাচ্ছি। বীরবল বললেন, ভালো কথা, আমি একবার হিমালয় গেছিলাম। হিমালয়ের এক যোগী আমাকে একবার একটি জাদুদণ্ড দিয়েছিলেন। সবগুলি একদম সমান মাপের। এক একটি তোমাদের প্রত্যেককে দিচ্ছি। যে ব্যক্তি চোর, তার লাঠিটি কাল সকালে লম্বায় একটু বড় হবে, বড় জোর 2 আঙুল। আজ রাত্রে ওই এক একটি লাঠি নিয়ে তোমরা 4 জন 4টি ঘরে গিয়ে শোবে। যদি তোমরা কেউ না নিয়ে থাকো, তবে জাদুদণ্ড একটুও বড় হবে না। যেমন কথা তেমন কাজ। 4 জন চাকর 4টি জাদুদণ্ড নিয়ে সেই রাত্রের মতো গেল নিজ নিজ ঘরে। কিন্তু যে ব্যক্তি প্রকৃত চোর, তার আর ঘুম আসছে না। সে ভাবছে বীরবলের সবই ধাপ্পা। কিন্তু সত্যই যদি ধাপ্পা না হয়, যদি কাল প্রভাতে লাঠি বড় হয়ে ওঠে, এই ভেবে সারা রাত সে ঘুমোতে পারল না। তখন সে করল কি, একখানা ছুরি জোগাড় করে তার লাঠির ডগা থেকে আঙুল 2 কেটে বাদ দিল। লাঠি যদি সত্যই একটু বড় হয়, তাহলে ওইটুকুই বড় হবে। বীরবল 2 আঙুল বড় হবে বলেছেন। সকালবেলা লাঠিগুলি মাপতে গিয়ে দেখা গেল একটি লাঠি আঙুল 2 ছোট। বীরবল সেই চোরের দিকে একবার তাকালেন, তারপর কোতোয়ালকে ডেকে কানে কানে কি বললেন। কোতোয়াল এসে চোরকে ধরতেই চোর সেই পুঁটুলির খোঁজ বলে দিতে বাধ্য হল। কিন্তু শাস্তি পাবার আগে সে প্রশ্ন করল, আপনি বলেছিলেন লাঠিটা বড় হবে, কিন্তু ছোট হয়ে গেল যে, কই বড় তো হলো না। বীরবল বললেন, ওরে মূর্খ, ওরে বদমাস, যে জাদুতে লাঠি বড় হয়, সেই জাদুর গুণেই তুই লাঠিটা কেটেছিস। এখন মানে যে মোহরের পুঁটলিটা ফেরত দিয়েছিস, সেই যথেষ্ট।